হ্যালো স্টুডেন্ট, সানশাইন টিউশন একাডেমিতে প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 কারেন্ট এডিশন, সেখান থেকে আমরা ক্লাস 5 অর্থাৎ পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে সেকেন্ড সামিটিমের জন্য যে স্কুলের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেওয়া হয়েছে সেখান থেকে আমরা আজ প্রথম যে স্কুল সেটা সমাধান করব। ঠিক আছে, চলো দেখা যাক প্রথম স্কুলে কী কোশ্চেন দেওয়া হয়েছে। দেখো, তোমাদের প্রথম যে স্কুল থেকে কোশ্চেনটা দিয়েছে সেটা আমি শর্ট কোশ্চেনগুলো কিছুটা সলভ করে রেখেছি, দেখে নাও। দেখো, 1 নম্বর বা 1 দাগের প্রথম কোশ্চেন দিয়েছে, এটা পূর্ণ বাক্যে উত্তর দেবে। আমি উত্তরগুলো পাশে লিখে রেখেছি, উত্তরগুলোকে দেখে নিয়ে পূর্ণ বাক্যে উত্তর তোমরা খাতায় নোট ডাউন করে নেবে। ঠিক আছে, 1 দিয়েছে সান্দাকফু পর্বতশৃঙ্গের উচ্চতা কত? সান্দাকফু পর্বতশৃঙ্গের উচ্চতা হলো 3630 মিটার। নেক্সট কোশ্চেন দেখো, বোটানিক্যাল গার্ডেন কোন জেলায় অবস্থিত? বোটানিক্যাল গার্ডেন কোন জেলায় অবস্থিত? না, বোটানিক্যাল গার্ডেন হলো হাওড়া জেলায় অবস্থিত। নেক্সট কোশ্চেন, একটি প্রাকৃতিক কীটনাশকের উদাহরণ দাও। একটি প্রাকৃতিক কীটনাশকের উদাহরণ হলো নিম পাতা। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো 1.4, সীতাভোগ ও মিহিদানা পশ্চিমবঙ্গের কোন জেলায় বিখ্যাত? এটা হবে বর্ধমান। সীতাভোগ ও মিহিদানা পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় বিখ্যাত। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, মহানন্দার জন্ম কোথায়? মহানন্দার জন্ম দার্জিলিং জেলার ডাউহিলে। একটু দেখবে বানানটা, ডাউহিল ডয়াকার ও হয়েছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, ভারতের মানে আমাদের ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রীর নাম কি? ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী হলেন মৌলানা আবুল কালাম আজাদ। ঠিক আছে, একটু স্পেলিংটা দেখে নেবে, আবুল কালাম আজাদ। তারপরে হাতের কোশ্চেন হলো, কে দেশের মানুষকে হাতে কলমে শিক্ষার কথা বলেছিলেন? এটা অবশ্যই স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ দেশের মানুষকে হাতের কলমে শিক্ষার কথা বলেছিলেন। নেক্সট কোশ্চেন, তিতুমির বাঁশের কেল্লা কোথায় বানিয়েছিল? তিতুমির বাঁশের কেল্লা উত্তর 24 পরগনা। ঠিক আছে, তারপরে দেখো তোমাদের 2 নম্বরে 2 দাগে দিয়েছে, 1 দাগেরগুলো কমপ্লিট হলো। 2 দাগে দিয়েছে নিচের বিবৃতিগুলি শুদ্ধ অথবা অশুদ্ধ লেখো। মানে দুটো করে বিবৃতি দেওয়া আছে, কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ তোমাকে লিখতে হবে। যদি শুদ্ধ হয় তাহলে পাশে শুদ্ধ লিখবো বাক্যটা লিখে, আর যদি অশুদ্ধ হয় তাহলে বাক্যটা লিখে পাশে অশুদ্ধ লিখবো। ঠিক আছে, দেখো 2.1 দিয়েছে বারুইপুরে ভালো পেয়ারা চাষ হয়। এটা শুদ্ধ, বারুইপুরে ভালো পেয়ারা চাষ হয়, এটা একদম ঠিক আছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দিয়েছে 2.2 দিয়েছে সাদা আর্কিটের শহর হলো কার্সিয়াং। এটাও একদম ঠিক আছে, তাই এটা শুদ্ধ। ঠিক আছে, 3 দাগের উত্তরগুলো দেখো, 3 দাগের উত্তরগুলো আমি একটা খাতায় নোট ডাউন করে রেখেছি। ঠিক আছে, ওখান থেকে আমি তোমাদেরকে একটা করে দেখিয়ে দিচ্ছি, তোমরা ভিডিওটিকে পজ করে দরকার বলে মনে হয় তাহলে খাতায় তোমরা লিখে নেবে। ঠিক আছে, দেখো 3 প্রথম কোশ্চেন দিয়েছে নিত্যবহ নদী কাকে বলে? নিত্যবহ নদী কাকে বলে? দেখো আমি খাতার মধ্যে নোট ডাউন করে রেখেছি, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো, নিত্যবহ নদী কাকে বলে? যে সমস্ত নদী বরফ গলা জলে পুষ্ট, অর্থাৎ মানে বরফ গলা জল তো পুষ্ট হয়েছে এবং সেই নদীতে সারা বছর জল থাকে এবং নদীগুলি নৌ পরিবহনযোগ্য, অর্থাৎ নৌকা যাতায়াত করতে পারে, সেই সমস্ত নদীকে নিত্যবহ নদী বলা হয়, যেমন গঙ্গা। ঠিক আছে, তাহলে আরেকবার বলছি, দেখো যে সমস্ত নদী বরফ গলা জলে পুষ্ট এবং সারা বছর নদীতে জল থাকে ও নদীগুলি নৌ পরিবহনযোগ্য, সেই সমস্ত নদীকে নিত্যবহ নদী বলা হয়, যেমন গঙ্গা। ঠিক আছে, দেখো তারপরে কোশ্চেন দিয়েছে লুপ্তপ্রায় মাছ। লুপ্তপ্রায় মানে যেগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। ঠিক আছে, মাছ কাকে বলে? উদাহরণ দাও। দেখো এই কোশ্চেনটা, নেক্সট কোশ্চেন উত্তরটা দেখো। দেখো লুপ্তপ্রায় মাছ, যে সমস্ত মাছের সংখ্যা কমে গেছে এবং বর্তমানে তাদের সংরক্ষণ করতে না পারলে ভবিষ্যতে তারা চিরতরে বিলুপ্ত হয়ে যাবে, তাদেরকেই লুপ্তপ্রায় মাছ বলা হয়, যেমন ন্যাদোস, সরপুঁটি ইত্যাদি। মানে এখন বর্তমানে দেখবে কিছু কিছু মাছ বর্তমানে এখন কম দেখা যায়, আগে দেখা যেত এখন দেখা যায় না। এই মাছগুলো এখন যদি সংরক্ষণ করতে না পারা যায় তাহলে একটা টাইমে এই মাছগুলো পুরোপুরি একবারে চিরতরে আমাদের পৃথিবী থেকে হারিয়ে যাবে, যাদেরকে আমরা কোনোদিন আর দেখতে পাবো না। এই সমস্ত মাছকেই লুপ্তপ্রায় মাছ বলে। ঠিক আছে, কেমন? তারপরে নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন আছে সবুজ বিপ্লব কী? তো দেখো এই প্রশ্নটার জন্য উত্তরটা আমি করে রেখেছি। সবুজ বিপ্লব হলো, উত্তরটা এইভাবে লিখবে, 1960-এর দশকে ভারতীয় কৃষিতে মানে আমাদের ভারতবর্ষের কৃষি ব্যবস্থায় যে ব্যাপক উৎপাদন বৃদ্ধি ও আমূল পরিবর্তন ঘটে তাকেই সবুজ বিপ্লব বলা হয়। মানে ওই 1960-এর দশকের ওই টাইমটাতে আমাদের ভারতবর্ষের কৃষি ব্যবস্থায় বিপুল পরিমাণ
উৎপাদন বৃদ্ধি লক্ষ্য করা যায়, মানে যা নর্মাল যে উৎপাদনটা হয় তার থেকে অনেক বেশি বৃদ্ধি হয়, আর একটা বিশাল ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়। এটাই আমাদের ভারতে সবুজ বিপ্লব নামে বিখ্যাত। ঠিক আছে, তারপর নেক্সট কোশ্চেন দেখো, এটা ম্যানগ্রোভ জাতীয় গাছের দুটি বৈশিষ্ট্য লেখো। ম্যানগ্রোভ জাতীয় গাছ কী বলতো, যে সমস্ত গাছগুলো ওই লবণাক্ত মৃত্তিকায় জন্মায় সেই সমস্ত গাছগুলো হলো ম্যানগ্রোভ জাতীয়, যেমন সুন্দরী, গড়ান। ঠিক আছে, তো দেখো এটার জন্য উত্তরটা আমি এইভাবে করে রেখেছি। ম্যানগ্রোভ জাতীয় গাছের দুটি বৈশিষ্ট্য হলো, 1 নম্বর দিয়ে এই ধরনের গাছ সাধারণত সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে লবণাক্ত জায়গায় জন্মায়, এটা একটা গেল। আর 2 নম্বর একটা বৈশিষ্ট্য লিখেছি, এই জাতীয় গাছে শ্বাসমূল লক্ষ্য করা যায়, মানে ওখানে গাছে তো মাটিতে লবণের পরিমাণ খুব একটা বেশি, তো সেই জন্য এক ধরনের মূল মাটি থেকে বা তাদের গাছের গোড়া থেকে উপর দিয়ে বার করে রাখে মুখের মতন। ঠিক আছে, ওটাই তো শ্বাসমূল, তাই এই জাতীয় গাছে শ্বাসমূল লক্ষ্য করা যায়। তারপরে দেখো নেক্সট কোশ্চেন, নেক্সট হচ্ছে 4 নম্বরের, এটা তোমার 5 নম্বরের কোশ্চেন আছে, এটা একটু বড় করে লিখতে হবে। দেখো প্রথম যে কোশ্চেনটা তোমাকে দিয়েছে, রাসায়নিক সারের দুটি কুফল লেখো, দুটি অর্থকারী পোকার নাম লেখো, রেশম কীট পালনের জন্য কোন গাছ ব্যবহার করা হয়। এখানে দেখো পাট করে টোটাল 3খানা কোশ্চেন আছে। তো প্রথম কোশ্চেনের জন্য 2 নম্বর, তারপরটার জন্য 2 নম্বর, তারপরটার জন্য 2 নম্বর। তো তোমাকেও পাট করে উত্তর দিতে হবে, তাহলে নাম্বারটা দেখবে ভালো রকম পাবে। ঠিক আছে, দেখো এখানে আমি পাট করে লিখে রেখেছি। রাসায়নিক সারের কুফল, বেশি পরিমাণে রাসায়নিক সার প্রয়োগ করলে জমির উর্বরতা হ্রাস পাবে। রাসায়নিক সার যদি জমিতে খুব একটা বেশি পরিমাণে প্রয়োগ করা হয় তাহলে কী হবে, জমির মাটিটাকে আস্তে আস্তে নষ্ট করে দেবে এবং যে পরিমাণে ফসল ফলা উচিত তার থেকে অনেক কম মাত্রায় ফসল ফলবে। ঠিক আছে, এটা একটা গেল, এটা একটা কুফল। আর 2 নম্বর হলো, বেশি মাত্রায় রাসায়নিক কীটনাশক প্রয়োগ করলে জমির বন্ধু পোকারাও মারা যায়। মানে জমিতে অতিরিক্ত পরিমাণে রাসায়নিক সার যদি প্রয়োগ করা হয়, জমির যে বন্ধু যেমন কেঁচো আর বিভিন্ন জাতীয় পোকা এগুলো আছে সেগুলো কী হবে, বিষক্রিয়ায় মারা যায়। ঠিক আছে, এটা গেল তোমার রাসায়নিক সারের কুফল। তারপরে নেক্সট পার্টে যে কোশ্চেনটা দিয়েছিল, দুটি অর্থকারী পোকার নাম লেখো, দুটো অর্থকারী পোকার নাম মৌমাছি এবং প্রজাপতি। তারপরে তোমার নেক্সট পার্টে কোশ্চেন দিয়েছিল, রেশম কীট পালনের জন্য কোন গাছ ব্যবহার করা হয়, না রেশম কীট পালনের জন্য তুঁত গাছ ব্যবহার করা হয়। ঠিক আছে, কেমন। তারপরে দেখো, তারপরে আজকে তোমার লাস্ট কোশ্চেন দিয়েছে, সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। এটা দেখো তোমাদের টেক্সট ভিউ আছে, আমি উত্তরটাকে একটু ভালো করে লিখে রেখেছি, এখান থেকে যদি করতে পারো ভালো হবে দেখবে। ঠিক আছে, দেখো পয়েন্ট করবে, 5 নম্বর আছে তো কোশ্চেনটা, একটু পয়েন্ট করে লেখার চেষ্টা করবে। সমাজ সংস্কারে রামমোহন রায়ের অবদান। ঠিক আছে, রাজা রামমোহন রায় 1772 খ্রিস্টাব্দে 10ই মে হুগলি জেলার রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেন। 19 শতকে সমাজ সংস্কারক আন্দোলনের একজন উল্লেখযোগ্য ব্যক্তি ছিলেন রাজা রামমোহন রায়। তিনি প্রাচ্য ও পাশ্চাত্যের সমন্বয়ে নবভারত গঠনের আদর্শে বিশ্বাসী ছিলেন। ধর্মমত সম্পর্কে আলোচনার জন্য রাজা রামমোহন রায় 1815 খ্রিস্টাব্দে কলকাতায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে একেশ্বরবাদ প্রচারের জন্য 1828 খ্রিস্টাব্দে ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ নাম ধারণ করে। তার আন্দোলনের প্রভাবে 1829 খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ নিষিদ্ধ বলে ঘোষণা করেন। তিনি নারী শিক্ষার ব্যবস্থা করেন। দেশের মানুষকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করে তুলতে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। তো এই ছিল আজকের আমার আলোচনা। আবার নেক্সট যে পার্টটা আছে সেটা পরবর্তী ভিডিওতে আপলোড করা হবে। ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলোকে এভাবে পাওয়ার জন্য। তো প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।